নিয়মিত সংবাদের পর আমি প্রিমা জামান আপনাদেরকে আরো একবার স্বাগত জানাচ্ছি আমাদের প্রতি কার্যদিবসের আয়োজন ব্যবসাপাতি সারাদিনে। শুরুতেই জানাবো এই মুহূর্তে ঢাকার পুঁজিবাজারের সার্বিক চিত্র কি রয়েছে। আজ সপ্তাহের প্রথম দিন এবং সকাল থেকেই যে লেনদেনের গতি আমরা দেখতে পাচ্ছি সেই গতি এবং পাশাপাশি সূচকের অবস্থান, সেই ক্ষেত্রে যে দরপতনের মধ্য দিয়ে লেনদেন কার্যক্রম শুরু হয়েছে সেই দরপতনের ধারা এখন পর্যন্ত অব্যাহত রয়েছে এবং সূচকের ক্ষেত্রে ডিএসসিএক্স ইন্ডেক্সটিকে আমরা প্রথম 1 ঘন্টা লেনদেনের চিত্রে দেখেছিলাম 4600 পয়েন্টে নেমে আসতে এবং সেই অবস্থানই রয়েছে এখন পর্যন্ত। ইন্ডেক্সটিকে লক্ষ্য করা যাচ্ছে এই 2 ঘন্টা লেনদেনের চিত্রে 81.65 পয়েন্ট হারিয়েছে, অবস্থান করছে 4642 পয়েন্টে। অন্য যে দুটি ইন্ডেক্স রয়েছে ডিএস30 এবং ডিএসসিএস, তার মধ্যে ডিএস30 29.40 পয়েন্ট হারিয়েছে, অবস্থান করছে 1718 পয়েন্টে। সরিয়া সূচক ডিএসসিএস 17.82 পয়েন্ট হারিয়ে 1097 পয়েন্ট অবস্থান করছে এবং মোট লেনদেনের পরিমাণ 88 কোটি টাকা ছাড়িয়েছে ইতিমধ্যে। হাত বদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডগুলোর মধ্যে আমরা দেখতে পাচ্ছি বেশি সংখ্যক কোম্পানি আজকে দর হারানো তালিকাতে রয়েছে। এই 2 ঘন্টা লেনদেনের চিত্রে 235টি কোম্পানি দর হারিয়েছে এবং দর বাড়ার তালিকাতে রয়েছে 14টি কোম্পানি। শুধুমাত্র শেয়ারগুলোর ক্ষেত্রে 238টি দর হারিয়েছে, দর বেড়েছে 12টির এবং শুধুমাত্র মিউচুয়াল ফান্ডগুলোর মধ্যে 24টি মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে, যার মধ্যে 22টি দর হারিয়েছে এবং 2টি মিউচুয়াল ফান্ডের দর বেড়েছে। এই ছিল এখনকার মতো পুঁজিবাজারের সবশেষ চিত্র। পুঁজিবাজার নিয়ে আলোচনায় আজ আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত রয়েছেন প্রাইলিং সিকিউরিটিজের চেয়ারম্যান মোহাম্মদ জহিরুল ইসলাম। আলোচনা করবো তার সাথে। জনাব জহিরুল ইসলাম, কেমন আছেন আপনি? ধন্যবাদ, ভালো। আজকে আমরা মার্কেটে যেই চিত্র দেখতে পাচ্ছি, আজকে সপ্তাহের প্রথম কার্যদিবস এবং সেই সাথে আমরা কিন্তু একটি মাস অতিক্রম করেছি, 2015-র জানুয়ারি মাস অতিক্রম করেছি। কিন্তু জানুয়ারি মাসকে ঘিরে এক ধরনের প্রত্যাশা ছিল এবং আপনিও 2014 শেষ দিকে এসে আমাদেরকে বলেছিলেন যে জানুয়ারির দিকে হয়তো এক্সপেক্ট করা যাচ্ছে মার্কেটের অবস্থা ভালো হবে। কিন্তু যেই চিত্র আমরা দেখেছি, শুধু সূচকের ক্ষেত্রে নয়, লেনদেনের গতিও, ওভারঅল এই চিত্র নিয়ে আপনার মূল্যায়ন কি হবে? আসলে আমরা সবাই বুঝতে পারছি যে দেশের যে সার্বিক যে পরিস্থিতি, এটা কিন্তু সবাই একটা উৎকণ্ঠার মধ্যে আছে এবং যার ফলে সব জায়গায় আপনারা দেখেন ব্যবসা বাণিজ্য বলেন সব জায়গায় একটা স্থবিরতা এবং তারই একটা চিত্র কিন্তু আমরা ক্যাপিটাল মার্কেটও দেখতে পাচ্ছি। বিকজ ক্যাপিটাল মার্কেটও কিন্তু এর বাইরে না। তো এই পলিটিক্যাল সিচুয়েশনটার জন্যই কিন্তু আজকে ক্যাপিটাল মার্কেটে আপনার সব দিক দিয়ে কিন্তু একটা বড় চাপে পড়ে গিয়েছে বলে আমি মনে করি। স্পেশালি আপনার এখানে ইনভেস্টররা কিন্তু একটা উৎকণ্ঠার মধ্যে আছে যে কি হবে। এখান থেকে উত্তরণ না হলে কিন্তু একটা পজিটিভ রেজাল্ট যদি না আসে তাহলে কিন্তু এই মার্কেটে আমার মনে হয় না যে খুব ভালো কিছু হবে। তো এই জন্য লেনদেনও যেমন কমে গেছে, পাশাপাশি আপনার ইনস্টিটিউটরা যারা তারাও কিন্তু এখানে খুব বেশি যে পারফর্ম তারা করতেছে তাও না, পাশাপাশি ইনভেস্টরও কিন্তু সেকে ফিল করতেছে এবং যার ফলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে লেনদেনটা 200 কোটি টাকায় নেমে আসছে এই লাস্ট উইকে আমরা যেটা দেখলাম। এবং আজকের যে চিত্র, এটা তো আসলে খুবই কষ্টদায়ক যে অলরেডি 83 পয়েন্ট ডাউন হয়েছে, পাশাপাশি আপনার লেনদেন প্রায় 2 ঘন্টা হয়ে গেছে, বাট সেক্ষেত্রে কিন্তু আমরা 100 ক্রোর এখনো কিন্তু ক্রস করি নাই। তো এটা আসলে আমরা মনে করি যে ইনভেস্টরদের পাশাপাশি আমরা যারা ব্রোকার হাউসে যারা মালিক যারা আছি, আমরা তো প্রতিষ্ঠান চালাই এবং আমাদের জন্য কিন্তু আসলে খুব কষ্টকর যে কিভাবে আমরা সামনের দিনগুলোতে এগিয়ে যাব বা কিভাবে আমাদের স্টাফ স্যালারি বলুন বা অফিস মেনটেন আমরা করব, সেটা কিন্তু আমাদের চিন্তার বিষয় বলে আমি মনে করি। আরেকটি বিষয় যে মানে ইন্ডেক্সের যে অবস্থান নিয়ে আমাদের কথা হচ্ছিল এর আগে থেকেই, যে যখন ইন্ডেক্সের অবস্থান 5000-কে ক্রস করলো, 5300 পয়েন্ট পর্যন্ত হাইয়েস্ট উঠলো এবং সেখান থেকে ধীরে ধীরে কমতে কমতে তাও ইন্ডেক্সের সার্বিক অবস্থান মোটামুটি 4900 পর্যন্ত আমরা বলেছি যে স্বাভাবিক, কিন্তু এখন 4700 থেকে আবার 4600-তে আজকের এই অবস্থা। হ্যাঁ, রাইট। আপনি দেখেন যে লাস্ট উইকের আগের উইকে তখন যেটা হলো যে ইন্ডেক্সটা কিন্তু আপনার 4750-এ ছিল এবং সেটা কিন্তু সাপোর্ট লেভেল ছিল। যখন ওই লেভেলটা যখন ব্রেক হয়ে গেল, তখন কিন্তু যেটা আমরা দেখলাম যে প্রায় আরো 150 পয়েন্ট পড়ে গেল এবং লাস্ট উইকের আগের উইকে প্রায় এরকম আপনার 70 সপ্তাহ জুড়ে 73 পয়েন্টের মতো পড়ে গিয়েছিল এবং তার আগেও কিন্তু মোটামুটি ভাবে আপনার সেম ভাবে পয়েন্ট পড়েছিল 75 এর মতো। এবং আমরা তো আজকে ফার্স্ট ডেতে দেখলাম যে সেটা 83 পয়েন্ট, তার মানে এক সপ্তাহের পুরো পয়েন্ট তো আজকেই দেখা যাচ্ছে যে পড়ে গেল। তো এটা আসলে আমার মনে হয় যে এই কনফিডেন্সটা ইনভেস্টরদের মধ্যে তৈরি করতে হবে যে না, এই প্যানিক মোমেন্টে আসলে শেয়ার না বিক্রি করে আপনি একটু ধৈর্য ধরে থাকলে আমার মনে হয় যে তারা বেটার হবে আর কি। কারণ প্যানিক আসলে মানুষকে খুব বেশি আসলে সুফল দিবে না, কষ্টই দিবে। তা তো অবশ্যই। আরেকটি চিত্র আমরা দেখেছি গত মাস জুড়ে যে এই ধরনের চিত্রের মধ্যেও লেনদেনের গতি কম, সূচকের অবস্থানও সেই দিক থেকে দরপতন, যেটা কিছু কোম্পানি যেগুলো একটু আমরা বলি স্বল্প মৌলভিত্তিক কোম্পানিগুলোকে আমরা একটু দুর্বল বলি, সেই কোম্পানিগুলোর ক্ষেত্রে অনেক বেশি আমরা দেখেছি অস্বাভাবিক কিছু দর বাড়ছিল এবং ডিএসসি তাদেরকে অ্যাজ ইউজুয়াল যেটা হয় নোটিশ দেয় এবং তাদের পক্ষ থেকে বলা হয় যে তাদের কাছে মূল্য সংবেদনশীল তথ্য নেই। এই ধরনের চিত্র কি আসলে কাম্য এমন সিচুয়েশনে? না, আসলে দেখেন এমনি মার্কেট শেকি, তো এখন আসলে ইনভেস্টররা খুবই শেকি হয়ে আছে। এই জন্য আমার মনে হয় যে এখানে যারা কর্তৃপক্ষ যারা আছেন তারাও এই জিনিসগুলো বিবেচনায় নিয়ে সবগুলো ডিসিশন নেবেন, সেটাই আমি আশা করি এবং এটাই আমার বক্তব্য তাদের প্রতি। বিএসইসির নজরদারি বা বিএসইসির করণীয় আপনার কি মনে হয় যে আরেকটু কঠোর হওয়া উচিত কিনা, সেই ক্ষেত্রে নজরদারি বাড়ানোটা? হ্যাঁ,
এখানে আমরা দেখেন ক্যাপিটাল মার্কেটের কিন্তু আমাদের ফাদার বলবো আমরা বা গার্জিয়ান বলবো কিন্তু বাংলা সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনকে, এবং তারাই কিন্তু আমাদেরকে গাইডলাইনগুলো দেয় এবং তারা সার্বিক সবকিছু মার্কেটটা তারা কিন্তু নজরদারিতে রাখে, এবং তাদের অবশ্যই উচিত যে মার্কেটের জন্য কোনো অনিয়ম যেন না হয়, এবং সেটা তাদের ক্ষতিও দেখার দায়িত্ব তাদের কিন্তু অবশ্যই আছে, ঠিক আছে, এবং সেটা তারা দেখবেন এবং খুবই স্বচ্ছতার ভিত্তিতে দেখবেন, সেটা আমি আশা করি তাদের কাছ থেকে। আরেকটি হচ্ছে যে মানে আইপিও আসা নিয়ে যেমন গত বছরটা আমরা দেখেছি অনেক বেশি সংখ্যক আইপিও এসেছে তার আগের 4 বছরের তুলনায়, এবং এটা নিয়ে অনেক মতপার্থক্যও হয়েছে, অনেক আইপিও সমালোচনার মধ্যেও ছিল, কিন্তু আইপিও আসার যেই সিস্টেম বা যেভাবে আসে যেই ধারাতে, এবং মার্কেট অবস্থান খারাপ থাকে আমরা জানি বিনিয়োগকারীরা সবসময় বলে যে আইপিও আসাটা বন্ধ রাখতে, সেই ক্ষেত্রে আসলে বিএসইসি করণীয় কি হতে পারে? না দেখেন, আইপিওটা আমি এটার ব্যাপারে আমার যে মত সেটা হলো যে আইপিও দরকার আছে, প্রাইমারি মার্কেট কিন্তু হ্যাঁ খুবই ইম্পর্টেন্ট সেকেন্ডারি মার্কেটের জন্য, কারণ প্রাইমারি মার্কেট যদি ডেভেলপ না করে তাহলে সেকেন্ডারি মার্কেট কিন্তু আগাবে না। সেই জন্য আইপিওটার যেটা বলবো যোগান, যেটা সাপ্লাই, এই সাপ্লাই চেনটা অবশ্যই ঠিক রাখা উচিত। প্রতি বছর ধরেন যে একটা রেঞ্জ, একটা নাম্বারের আইপিও ধরেন 20 বা নিয়ার অ্যাবাউট দিস, এরকম একটা মানে প্রতি মাসে মিনিমাম তো একটাই, ম্যাক্সিমাম 2টা করে যদি আইপিও যদি আমরা আসে, এমনও দেখেছি 3টে 4টে, হ্যাঁ হতে পারে, এটা আসতে পারে, বাট এভারেজ মোটামুটি ধরেন প্রতি মাসে 2টা করে যদি আইপিও আসে সেটা আমাদের মার্কেটের জন্য ভালো, কারণ প্রাইমারি মার্কেট ডেভেলপ করলে সেকেন্ডারি মার্কেটটা ঠিক থাকবে। তারপর এখানে কথা আছে যে এখন কোন সময়গুলোতে আইপিও গুলো আসবে, এখন তার মার্কেট খুব শেকি, এখন দেশের কন্ডিশনও ভালো না, নিশ্চয়ই এখন আপনার এখন যদি খুব বেশি আইপিও আসে সেটা আসলে যারা ইস্যুয়ার তারাও যেমন ক্ষতিগ্রস্ত হবে, হ্যাঁ, এবং আলটিমেট সেকেন্ডারি মার্কেটের জন্য একটু প্রেশার হবে। সেই জন্য আমার মনে হয় বাংলা সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন তারা নিশ্চয়ই বুঝেন এবং বুঝেই তারা সব ডিসিশন নেবেন। এই সময় হয়তো বা তারা ওরকম ভাবে আইপিও আমার মনে হয় না যে তারা দিতে যাবেন বা ছাড়বেন। আরেকটি বিষয় যে আইপিওর যে নতুন কোটা মানে পাইলট যে পদ্ধতি আমরা দেখেছি যে এটা এপ্রিল থেকে তো আসলে চালু হতে যাচ্ছে পুরোপুরি ভাবে, এবং এই ক্ষেত্রে আমার যে প্রশ্নটি হবে আপনার কাছে যে আইপিও কোটাতে তো অনেক সুযোগ দেওয়া হয়, তো যেহেতু ব্রোকারেজ হাউসের ক্ষেত্রেও এখানে সেই কোটা পাওয়ার কথা রয়েছে, এই ক্ষেত্রে এটা নিয়ে আপনারা কি কাজ করছেন? ধন্যবাদ আপনাকে এই কোশ্চেনটি করার জন্য, আসলে খুবই সুন্দর একটা কথা আপনি বলেছেন, এবং আমরা অনেকদিন ধরে কিন্তু বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের কাছে আমরা আবেদন জানিয়ে আসছি। আপনারা জানেন যে আইপিওতে একটা কোটা থাকে ইনস্টিটিউটদের, স্পেশালি মার্চেন্ট ব্যাংক বলেন বা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিগুলো বলেন, ঠিক আছে, এবং আপনার মিউচুয়াল আপনার কি বলবো আমরা যে হ্যাঁ মিউচুয়াল ফান্ড যারা থাকে তাদের আন্ডারই তারাই মূলত অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিগুলো এগুলো ম্যানেজ করে, এবং আরও অনেকেই কিন্তু এটার দাবিদার, হ্যাঁ এই 10% কোটা তারা পায়। তো আমাদের কথা হলো যে আমরা ব্রোকার, পাশাপাশি আমরা কিন্তু ডিলার, এবং ডিলার অ্যাজ এ ইনস্টিটিউট আমরাও একটা সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের আবেদন করেছিলাম যে সেই সুযোগটা এই ডিলারদেরকেও দেওয়া হোক, এবং তারা নীতিগতভাবে আমাদের কথা শুনে বলেছে যে না এটা যুক্তিযুক্ত। তখন আমরা এক্সচেঞ্জের পক্ষ থেকে আমরা সাবমিট করেছি, একটা লেটার ইস্যু করে আমরা দিয়েছি, এবং এসএসসি আমার মনে হয় যে এটা বিবেচনা তাদের করা উচিত, বিকজ এই যে আপনার সংকটকালীন অবস্থা, যে মার্কেটের টার্নওভারটা 200 কোটি বা তার নিচে কাছাকাছি অবস্থায় চলে আসছে, এখানে ব্রোকার হাউসদের কিন্তু টিকে থাকাই কিন্তু খুব কষ্টকর, এবং ব্রোকার হাউসদের যদি অস্তিত্ব টিকিয়ে রাখতে হয়, এবং এখানে যারা স্টাফ যারা আছেন হ্যাঁ তাদের যদি ঠিকভাবে যদি টেক কেয়ার যদি আমাদের করতে হয়, তাহলে কিন্তু আমাদের ইনকামের সোর্সগুলো বাড়াইতে হবে, এবং এটা কিন্তু একটা সোর্স হতে পারে যে কোটা সিস্টেম। আর আপনি যেটা বললেন যে আইপিওর ক্ষেত্রে যেটা মানে পাইলট প্রজেক্ট যেটা এপ্রিল থেকে চালু হতে যাচ্ছে, এটা অবশ্যই সাধুবাদ জানাই আমরা সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনকে। আমরা ভেবেছিলাম যে আরেকটু আগে থেকেই তারা এটা হয়তো বা করবেন, যে পুরো জিনিসটাই ব্রোকারদের হাতে ছেড়ে দিবেন বা মার্চেন্ট ব্যাংকের হাতে ছেড়ে দিবেন, এখানে আর ব্যাংকে ইনভেস্টররা যাবে না আইপিও অ্যাপ্লিকেশন করার জন্য, এবং সেভাবে কিন্তু আমরা রেডি আছি। এমন কোনো ব্রোকার আমি জানি আমার জানা মতে নাই যে তারা ফেলিউর হয়েছে। সো আমরা কিন্তু এটা করতে পারি, এবং আমাদেরকে অবশ্যই সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন সেইভাবে তারা আস্থায় নিয়েছে, এবং ইনশাল্লাহ আমরা সেই আস্থার প্রতিদান দিব, এবং সেক্ষেত্রে আমার মনে হয় সফলভাবেই এই পাইলট প্রজেক্ট সম্পন্ন হবে বলে মনে করি। আমরা এমনটাই প্রত্যাশা করব। আরেকটি বিষয় যে নতুন সফটওয়্যার আসলো, এবং গত বছরের শেষ দিকে আসলো, এবং এই সফটওয়্যারকে ঘিরেও বলা হচ্ছিল যে লেনদেন কমা বা এই ক্ষেত্রে হয়তো বিনিয়োগকারী আসলে বুঝে উঠতে পারছিলেন না। এখন মার্কেটে মানে সফটওয়্যার অবস্থান নিয়ে আপনার কি মনে হচ্ছে যে এখানে সবাই কি আসলে শুনেন, আমি আগেও বলি সেই এখনো বলি যে নতুন যখন কোনো একটা জিনিস আসে যখন, তখন সেটাতে আপনার ইউজ টু হতে একটু টাইম লাগে, এবং সেই ইউজ টু হয়তো আমাদের যারা ট্রেডার যারা এবং ইনভেস্টররা কিন্তু অনেকখানি তারা ইউজ টু হয়ে গিয়েছেন। বাট মার্কেটের যে চিত্র, এই চিত্র মানে আলটিমেট দেশের কন্ডিশন সবকিছু মিলে কিন্তু সব জায়গায় একটা উৎকণ্ঠা, এবং এর ফলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে লেনদেন কমে গেছে। আমি বলবো না যে সফটওয়্যারের কারণে, বাট কিছু কিছু ক্ষেত্রে অবশ্যই সফটওয়্যারের ভূমিকা এখানে আছে। আগে কিন্তু আমরা আমাদের যে আগের সফটওয়্যার যেটা ছিল সেটা আমরা কিন্তু অনলাইন ইন্টারনেট ট্রেডটা করতে পারতাম, সেই ট্রেডটা কিন্তু এখন করতে পারছি না।
অনেক ব্রোকার দেখা যাচ্ছে তার যদি সাপোজ 1 লাখ টাকার যদি ট্রেড হয়, তার হয়তো 20% তার অনলাইন ট্রেডিং হতো। সেই আপনার যে ট্রেডিংটা এটা কিন্তু বন্ধ আছে। তো এটা আমরা ভাবছিলাম যে যত দ্রুত সম্ভব আমাদের নতুন সফটওয়্যারে এটা ইন্ট্রোডিউস করার জন্য, এবং এক্ষেত্রে ঢাকা স্টক এক্সচেঞ্জ কাজ করে যাচ্ছে, নাসডাক এবং অন্যান্য যারা আছেন তারা কাজ করে যাচ্ছেন, এবং আমার মনে হয় যে হয়তো খুব শীঘ্রই আমরা ইন্টারনেট ট্রেডিং চালু করতে পারবো। সেক্ষেত্রে লেনদেনের গতি আর একটু বাড়বে বলে আশা করা বলে হচ্ছে। মনে করি। আমি আরো বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করবো, আমাদের বিরতি সময় এসেছে। আলোচনা এই পর্যায়ে বিরতি নিচ্ছি, আমাদের সাথেই থাকুন। আপনারা দেখছেন ব্যবসাপাতি সারাদিনে। বিরতির আগে পুঁজিবাজার নিয়ে আলোচনা করছিলাম প্রাইলিং সিকিউরিটিজ লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ জহিরুল ইসলামের সাথে। তার সাথে আলোচনা আবারও ফিরছি। আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম